আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা মোহাম্মদ মনিরুল ইসলাম ভাইয়ের সাথে আছি। মনিরুল ইসলাম ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। তো ভাই শুনলাম আপনি হলো ইলেকশন করছেন, একটু বলেন। আমি শহীদ সাজ্জাদ জহুরুল হক হলে 2025 ডাকসু নির্বাচনে হল সংসদে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচন করতেছি। গ্রেট ভাই, গ্রেট। হল সংসদে কার্যনির্বাহী পজিশন। আচ্ছা ভাই, তাহলে একটু কিছু প্রশ্ন করি আমাদের অডিয়েন্সের তরফ থেকে। ডেফিনেটলি আমাদের যারা ভোটার আছে তাদের বিভিন্ন প্রশ্ন থাকতে পারে। তো আমি চেষ্টা করছি আর কি বিভিন্ন হলে যে আমাদের যারা ক্যান্ডিডেট আছে তাদের প্রশ্ন করে বের করা যে কেন আপনাদের ভোট দেওয়া উচিত, সামথিং লাইক দ্যাট। আচ্ছা ভাই, তাহলে প্রথম আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাই ইনশাআল্লাহ, অডিয়েন্সরা যদি অনুমতি দেয়। সো ভাই, ডাকসুতে নির্বাচিত হলে প্রথম দিনই আপনি কি কাজটি করবেন আপনি যদি নির্বাচিত হন? আপনাকে অনেক ধন্যবাদ আমাকে প্রশ্ন করার জন্য, এবং আমার হলের সবাইকে, আমার ভাই আছে, যত ছোট ভাই আছে তাকে এই প্রশ্নের আমার আমি যেগুলো করতে চাই সেগুলো জানানোর জন্য। প্রথমত, আমি যখন ডাকসু নির্বাচিত হয়ে হলের সদস্য হব, ডাকসু হল সংসদের সদস্য হব, তখন আমি যেটা করব, আমি যেটা খেয়াল করছি, আমি ভুক্তভোগী সেটা হচ্ছে আমরা যখন ওয়াশরুমে যাই, ওয়াশরুমে যে পোশাকখানা গুলো আছে সেগুলো হচ্ছে ময়লা থাকে ভাই। হ্যাঁ, ময়লা থাকে, অনেক ময়লা থাকে। তারপর হচ্ছে দুর্গন্ধ ছড়ায় খুব কম সময়ের মধ্যে। আমি যেটা করব, সেই পোশাকখানার রাস্তাগুলো সংস্কার করার চেষ্টা করব। আর যারা অনেকে আছে যারা দাঁড়ায় থাকে, অনেকে পোশাক করে, তাদের জন্য স্ট্যান্ডিং একটা কোমোডের ব্যবস্থা করতে পারি প্রত্যেকটা ওয়াশরুমে। আর যেগুলো থাকে, তারপর সংস্কার বলতে এখানে এমন ভাবে সংস্কার করতে হবে যেগুলো আমরা পোশাক গুলো ছিটে এসে আমাদের শরীরে না করে, এরকম একটা সংস্কার। কারণ এই কারণে অনেক সময় নামাজ হয় না। নামাজ হয় না। আমরা তো একজন মুসলমান মানুষ হিসেবে এটা তো আমাদের অবশ্যই পবিত্র থাকতে হবে। ভাই, অনেক ভালো একটা কথা চিন্তা করছেন। আসলে এইভাবে আমি চিন্তা করি নাই। আসলে স্ট্যান্ডার্ড কমান্ড আসলে দরকার আমাদের। আচ্ছা ভাই, আমরা তাহলে সেকেন্ড প্রশ্নে চলে যাই। ভাই, আমরা তো সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, যেটা হলো প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত। এখন ভাই, ঠিক আছে, আমরা সবাই বিশ্ববিদ্যালয়কে ভালোবাসি, বাট ডেফিনেটলি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের তো একটা খারাপ দিক থাকে ভাই। তো এখন ভাই, মানে এই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বিষয় যেটা আপনি খুব ঘৃণা করেন এবং যেটা আপনি আসলে সলভ করতে চান, সেটা কি? ভাই, আপনি যদি খেয়াল করে দেখেন, আমাদের বিশ্ববিদ্যালয়, আমি হলে উঠছি প্রায় 4 বছর হয়েছে। আমি হলে ওঠার পর যেটা খেয়াল করে দেখছি, এখানে রাজনৈতিকরণ বিশ্ববিদ্যালয় থেকে একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেখানে স্বায়ত্তশাসিত না থেকে সে বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতিকরণ করছে, ইভেন দলীয় করে। যে দলই ক্ষমতায় আসে বিশ্ববিদ্যালয় তার আন্ডারে হয়ে যায়। এই জিনিসটা আমার কাছে সবচেয়ে জঘন্য লাগে। ইভেন যে টিচার গুলো আমাদের শিক্ষিত করে তুলবে, আমাদেরকে ভালো মানুষ তৈরি করবে, আমাদের দেশের ভবিষ্যৎ, আমাদের দেশের প্রেমে উদ্বুদ্ধ করবে, তারাও অনেকাংশ রাজনীতিকরণ করার চেষ্টা করে। এই জিনিসটা আমার কাছে সবচেয়ে, তাদের নিরপেক্ষ ভূমিকা। এখানে আমি চাই তারা স্টুডেন্টের জন্য কাজ করুক, তারা বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করুক। তারা কেন বিশ্ববিদ্যালয়কে দলীয়করণ করবে? এই জিনিসটা মানে তারা দেশ গঠনের কাজ না করে দেশের কোন একটা শাসকের বলতে পারেন। হ্যাঁ, সেটা করার। ভাই, আমি এগ্রি করি ভাই, এই বিষয়টা আসলে আমিও একটু হেড করি আর কি। এটা আমাদের সাধারণ স্টুডেন্ট হিসেবে বা আমরা জেনারেল স্টুডেন্ট হিসেবে সবাইকে এই বিষয়ে প্রতিবাদ করা হচ্ছে, যাতে বিশ্ববিদ্যালয় কখনো রাজনৈতিকরণ বা কোনো দলের আন্ডারে না যায়। এটা আমাদের সবারই, আমি মনে করি বিশ্ববিদ্যালয় উন্নত করার জন্য দেখা যাচ্ছিল এই রাজনীতিকরণের, আমি মনে করি এই রাজনীতিকরণ করার কারণে দেখা যাচ্ছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয় একটা পার্কসের অক্সফোর্ড নামে খ্যাত হলে কিন্তু আমরা র্যাঙ্কিং এ অনেক পিছিয়ে থাকি। জি ভাই, ঠিক বলছেন আসলে। কারণ এত বেশি রাজনীতি করলে তুমি পড়াশোনা কখন? পড়াশোনা কখন করবো, রিসার্চের কাজ। এবং আমার যেটা মনে হয়, মানে আমাদের শিক্ষকরা যদি একটু, মানে ডেফিনেটলি অনেকজন ডেফিনেটলি আছে, সবাই তো দলীয় না, অনেকজন নির্দলীয় আছে, কিন্তু যারা নির্দলীয় থাকে তারা কিন্তু অনেক, মানে আমাদের বিশ্ববিদ্যালয় অনেক কিন্তু মানে ইমপ্রুভমেন্টের জন্য কাজ করে। কিন্তু যারা দলীয় হয়ে যায় তারা কেন জানি বুঝি না,
মানে ওই একটা পার্টিকুলার দলের দাসত্ব করতে যে মানে সময় নষ্ট করে। ইভেন এরকমও দেখা যাচ্ছে যে তারা আসলে ক্লাসে ঠিক মতো ক্লাসে আমাদের যেভাবে পড়ানোর কথা সেভাবে না পড়িয়ে অন্যভাবে পড়ানোর চেষ্টা করে, বা আসলে ঠিক মতো ক্লাস নিতেও চায় না, শিডিউল চেঞ্জ করে, আর রিসার্চের কাজ থেকে অনেক দূরে থাকে এই রাজনীতিকরণ কারণ। যদি এই শিক্ষকরা যদি নিরপেক্ষ থাকে, দলীয় কোনো রাজনৈতিক দলের আন্ডারে না থাকে, দেখা যাবে হচ্ছে তারা হচ্ছে আমাদের দেশের জন্য, আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য সর্বোপরি তারাও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে, যেটা তারা করতে পারছে না। তারা তো একটা আমাদের আমরা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় একটা হচ্ছে বাংলাদেশের একটা স্টক হোল্ডার। তো এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবশ্যই নিরপেক্ষ থেকে দেশের হয়ে কাজ করা উচিত আমি মনে করি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাঙ্কস ফর দিস গ্রেট আনসার। তো ভাই আমি এখন জিজ্ঞেস করতে যাচ্ছি, আমি জানি ভাই আপনার পদের এগেইনস্টে 27 জন দাঁড়িয়েছে, সো ইটস রিয়েলি এ হার্ড কম্পিটিশন। সো ভাই এখন আপনি যদি একটু বলতেন আমাদের যে আমাদের অডিয়েন্সদের কেন ওই আপনি বাদে যে 26 জন আছে তাদেরও কেন কনসিডার করা উচিত, তাদের কোয়ালিটি গুলো কি কি? আচ্ছা, আপনার কাছে অনেক ধন্যবাদ আপনাকে আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আমি যারা আমার কার্যনির্বাহী সদস্যতে আরো 26 জন আছে আমি বাদে, সবার সাথে মোটামুটি কথা হয়েছে। সবার সাথে কথা বলে আমি এটা জানতে পেরেছি তাদের লিডারশিপ দক্ষতা অনেক ভালো। ইভেন তাদের মধ্যে অনেকের ডেডিকেশন আছে হলের জন্য কিছু করা, হলের যারা ছোট ভাই আছে, বড় ভাই আছে, সর্বোপরি হলের জন্য তারা কিছু করতে চায়। এই জিনিসটা আমাকে ইন্সপায়ার করে। আমি এই জিনিসটা আমাকে বাদ দিয়ে যদি তাদের, আমি এই জিনিসটা যেহেতু আমাকে ইন্সপায়ার করে, আপনারা এই ক্ষেত্রে তাদেরকে বিবেচনা করতে পারেন। সেক্ষেত্রে অনেকে প্রশ্ন করতে পারে ভাই যে কেন আমি তাদেরকে ভোট না দিয়ে আপনাকে দেব? আচ্ছা, সেক্ষেত্রে আমি কিছু ইউনিক, আমি যেহেতু হচ্ছে হলে 4 বছর থেকেছি, আমি হচ্ছে সিনিয়র সদস্য হিসেবে দাঁড়িয়েছি, আর যারা আছে সদস্য পদপ্রার্থী তারা আমার জুনিয়র, তবে আমার ছোট ভাই আর কি। আমি সবার প্রতি রেসপেক্ট নিয়ে কথা বলতেছি। তবে আমি যেহেতু 4 বছর আছি, হলের বিভিন্ন সমস্যা আমি সমস্যাগুলো আমি আইডেন্টিফাই করতে পারছি। তার ভিতরে একটা সমস্যা আমি দেখতে পারছি, আমাদের যে হল থেকে বিভিন্ন ধরনের নোটিশ দেয়, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন নোটিশ দেয়, সেগুলো দেখা যায় অ্যানালগ পদ্ধতিতে দেয়। একটা নোটিশ বোর্ড আছে, সেখানে টানায় দেয়, যেগুলো হচ্ছে অনেকে পড়েও দেখে না। সেক্ষেত্রে আমি একটা চিন্তা করছি ডিজিটাল নোটিফিকেশন সিস্টেম ডেভেলপ করা। সেক্ষেত্রে হচ্ছে আমাদের সবার তো ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে একটা ইউনিক ইমেল আইডি আছে, হ্যাঁ এডুকেশন আইডি আছে। সেক্ষেত্রে মাধ্যমে এই ইমেল আইডির মাধ্যমে সহজে আমরা আসলে প্রত্যেকটা স্টুডেন্টের কাছে আমরা নোটিফিকেশনের মাধ্যমে নোটিশগুলো দেখতে পারি। হ্যাঁ, প্রবলেম সলভ হয়ে যাবে। আমাদের মতো এটা তেমন খরচও হয়, খরচও হবে না, এটার কোনো খরচ নাই, অনেক সদিচ্ছার অভাব বলতে পারেন আপনি। হ্যাঁ, সদিচ্ছা থাকলে ইনশাআল্লাহ এই সমস্যাটা হবে। আর আমি এই বিষয়টা আসলে ডাকসু হল সংসদের যে হল প্রভোস্ট অর্থাৎ হচ্ছে সভাপতি হবে তাকে প্রেসারাইজ করব। আরো কিছু সমস্যা আছে যেগুলো হচ্ছে সিট বরাদ্দের বিষয়গুলো, সিস্টেম যেটা আছে সেটাকে আরো একটু ডেভেলপ করা। এই বিষয়ে অনেকে গ্রাম থেকে আসে, তারা হচ্ছে দেখা যায় হচ্ছে বর্তমান যে সিট ব্যবস্থা আছে, গ্রাম থেকে আসার পর হচ্ছে 3 মাস 4 মাস বা 6 মাসও তাদেরকে সিট পাইতে সমস্যা হয়। এই ভোগান্তি না হয় সে বিষয়ে হল প্রশাসনের সাথে আমি কথা বলে এই সিস্টেমটাকে ডেভেলপ করার চেষ্টা করব। সেক্ষেত্রে হতে পারে তাদেরকে যেমন সাবজেক্ট বরাদ্দর মতো যেরকম বা হচ্ছে হল বরাদ্দর মতো যেরকম সিস্টেমটা আছে, ওই রকম ভাবে তার নামে একটা সিট বরাদ্দ করা, তারা ক্লাস শুরু হওয়ার আগে তার সিটে উঠে যাবে, এই একটা হতে পারে। অথবা যদি এটা যদি না হয় সেক্ষেত্রে হচ্ছে মেয়েদের হলের একটা সিস্টেম আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে তাদের হচ্ছে সিট বাবদ, যারা হলে সিট পাবে না তাদেরকে একটা সিট বাবদ একটা অ্যামাউন্ট দেওয়া হয় মাসিক। সেক্ষেত্রে ছেলেদের হলে এটা বাস্তবায়ন করা উচিত বলে আমি মনে করি, যেহেতু গ্রাম থেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট আছে, তারা ঢাকা সার্ভাইভ করতে পারে। এই বিষয়ে আমি হচ্ছে হল প্রপোজকে প্রেসারাইজ করব। বেশিরভাগ স্টুডেন্টেরই ব্যাকগ্রাউন্ড খুবই ফাইনান্সিয়ালি স্টেবল না। সেক্ষেত্রে ভাই এটা খুব একটা ভালো উদ্যোগ হবে আমরা যদি নিতে পারি। গ্রেট ভাই, গ্রেট।
আচ্ছা ভাই, আমরা একটু তাহলে অন্য প্রশ্নে যাই। আপনি তো দেখতেছেন ভাই যে রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে কি লেভেলের স্লাট শেমিং হচ্ছে আমাদের যারা বোন আছে স্পেশালি তাদের প্রতি, এবং অনেকে যারা স্লাট শেমিং করছে অনেকে আমাদেরই স্টুডেন্ট। সো তাদের প্রতি অ্যাজ এ ভিপি না, সরি আমি বলবো কার্যনির্বাহী সদস্য দাঁড়িয়েছেন, সো ভাই আমাদের হলের কার্যনির্বাহী সদস্য ক্যান্ডিডেট হিসাবে তাদের প্রতি আপনাদের কি মেসেজ, আপনার কি মেসেজ থাকে? আচ্ছা, আমি সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কিন্তু স্টুডেন্ট, আমরা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, যেটা হচ্ছে মডেল আমি মনে করি হচ্ছে পুরো বাংলাদেশের মডেল, পুরো বাংলাদেশ হচ্ছে মডেল হিসেবে আমি এটার জন্য বলতেছি। দেখা যাচ্ছে হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে 52 আন্দোলন বলেন, আপনি হচ্ছে 69-এর গণঅভ্যুত্থান বলেন, 71-এর মুক্তিযুদ্ধ বলেন, আর হচ্ছে 24-এর আন্দোলন বলেন, স্টেক হোল্ডার হিসেবে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিয়েছে, প্রত্যেকটা অবস্থায় কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই হিসেবে সবাই কিন্তু আমাদের ঢাকা ইউনিভার্সিটিকে রোল মডেল মনে করে। আমরা যদি ভেদাভেদ করি, করি আর তাদেরকে হচ্ছে বিভিন্ন কটূক্তি করি, তাদেরকে বিভিন্ন ভাবে ছোট করে দেখার চেষ্টা করি, সেটা হতে পারে আমাদের বোন, সেটা হতে পারে আমাদের ভাই, আমি মনে করি কাউকে ছোট করে দেখা উচিত না, কারণ আমাদের সবাইকে যার যার স্থানে যার যার যে ব্যক্তিত্ব আছে সে তার ব্যক্তিত্ব নিয়ে থাকবে, তাদেরকে আমাদের রেসপেক্ট করে দেখা উচিত। এখানে তাদেরকে ছোট করে দেখা, সাইবার বুলিং করা, এই বিষয়গুলো আমি কখনো এটাকে সমর্থন করব না, করি না, করব না। আমি সবসময় এর বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। অনেকদিন ধরে তো প্রচারণা চালাচ্ছেন ভাই, দেখছি। সো ভাই কি ধরনের প্রবলেম আপনি ফেস করতেছেন? আচ্ছা ভাই, আমি আপনার অবগতির জন্য আমি জানিয়ে রাখছি, আমি তো স্বতন্ত্র প্যানেল থেকে দাঁড়াইছি। সেক্ষেত্রে হচ্ছে আমি নিজে একাই হচ্ছে প্রচারণা চালাচ্ছি, সবার কাছে যাচ্ছি, সবার কথা শুনছি, সবার পরামর্শ নিচ্ছি, কি করলে ভালো হবে, সবার সমস্যাগুলো শোনার চেষ্টা করছি, কি কি সমস্যা আছে আরো সেগুলো আইডেন্টিফিকেশন করার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমার দেখা যাচ্ছে তাদের, যেহেতু আমি একাই যাচ্ছি, এক্ষেত্রে আমার একটু সমস্যা ফেস করতে হচ্ছে। আবার হচ্ছে আমি তো স্টুডেন্ট, আমার টিউশনই করি, 2টা টিউশন থাকে, 2টা টিউশন করার পর একাই আবার প্রচারণা করা, এই ক্ষেত্রে আমি একটু সমস্যা। পক্ষান্তরে যারা হলো কোনো দলের প্যানেলের আন্ডারে, যারা হচ্ছে সেক্ষেত্রে যারা বিভিন্ন দলের প্যানেলে আছে বা হচ্ছে বিভিন্ন স্বতন্ত্র প্যানেলেও আছে অনেকে, তারা তো তাদের লোক বল আছে, সেক্ষেত্রে আমি কোনো প্যানেলে না থাকার কারণে আমার সেটা আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায় আপনার জন্য। আচ্ছা ভাই, গ্রেট। সো ভাই আমি হলো নেক্সট প্রশ্নে চলে যাব। হ্যাঁ, গড ফরবিড আমরা চাই আপনি জেতেন, বাট আপনি যদি না জিততে পারেন, আপনি যদি নির্বাচিত না হন, সেক্ষেত্রে ভাই আপনার কর্ম পরিকল্পনা কি? আচ্ছা, আমি আবারও বলছি, আমি একজন স্টুডেন্ট, সেক্ষেত্রে অবশ্যই আমি হচ্ছে আমার প্রধান কাজ হচ্ছে পড়াশোনা, কারণ আমি রানিং স্টুডেন্ট। পড়াশোনা ভালোভাবে পড়াশোনা করে আমার নিজের জন্য, দেশের জন্য, দেশের পরিবারের জন্য ভালো কিছু করব। আর জিতি না জিতি আমি পড়াশোনা করব। ইভেন আমি নির্বাচন শেষে ইনশাল্লাহ যদি না জিতি, আমি পড়ার টেবিলে ইনশাল্লাহ আবার ফিরে যাব, পড়াশোনা কন্টিনিউ রাখবো। আর জিতার পরে আমি যে কাজগুলো করব, যদি না জিতি আমি সে কাজগুলো আমি কন্টিনিউ করে যাব। যেমন আমি হচ্ছে 4 বছর যেহেতু হলে থাকছি, হলের বিভিন্ন সমস্যা দেখতে পাইছি, সেগুলো সমাধান করার চেষ্টা করব। আর আমার যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, সেটা আমি করব। যেমন আমি ডাকসু নির্বাচনের আগে একটা আন্দোলন হইলো, আপনারা সবাই অবগত আছেন, জুলাই আন্দোলন। সেই আন্দোলনে আমি কিন্তু কোনো প্ল্যাটফর্মে ছিলাম না, বা কোনো দলের আন্ডারে ছিলাম না, বা কোনো রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম না। সেক্ষেত্রে আমি আমার প্রতিবাদ, আমার যে দায়িত্ব দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, আমার ভাইদের প্রতি, সেটা আমার বোনেদের প্রতি, সেটা আমি কন্টিনিউ করবো। ইভেন আমি এজ এ বড় ভাই হিসেবে আমার ছোট ভাইরা যখন আমার কাছে আসছে বিভিন্ন সমস্যা নিয়ে, তারা মনে করছে ভাইয়ের কাছে গেলে কোনো সমস্যা সমাধান পাবো। ইনশাআল্লাহ আমি চেষ্টা করছি তাদের সমস্যা সমাধান করে। আমি যদি না যেতে, আমার এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মানে একজন আন্দোলনকারী তো সব সময় সব ধরনের অন্যায়ের প্রতিবাদে দাঁড়িয়ে যায়, তার কোনো পদ লাগে না।
আপনি সেটাই বোঝাইতে যাচ্ছেন ভাই, বুঝতে পারছি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর ডুইং দিস। এন্ড আপনি যদি শেষে আপনার ব্যালট নাম্বার বা ডিটেইলস যদি বলতেন আমাদের ভোটারদের উদ্দেশ্যে, আচ্ছা, তারা যাতে আপনাকে কনসিডার করতে পারে। ওকে, আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, আমি শহীদ সাদেন জহুরুল হক হলের একজন আবাসিক স্টুডেন্ট। আমি ৪র্থ বর্ষে অধ্যয়নরত আছি। আর আমি আসন্ন ডাকসু নির্বাচন 2025-এ হল সংসদের কার্যনির্বাহী সদস্যতে দাঁড়িয়েছি। আমার ব্যালট নম্বর হচ্ছে 17। নাম হচ্ছে মোহাম্মদ মনিরুল ইসলাম। আপনারা জানেন আমি ৪র্থ বর্ষ থেকে একাই দাঁড়িয়েছি। আর আমার যারা সিনিয়র আছে তাদের কাছের ছোট ভাই, মানে হচ্ছে তাদের আরো অনেক ছোট ভাই আছে, তবে তাদের কাছের ছোট ভাই আমি একাই। আর যারা আমার জুনিয়র আছে সবার বড় ভাই হিসেবে আমি এই সদস্য পদে দাঁড়িয়েছি। সো সবার কাছে আমার দোয়া, আমার প্রত্যাশী এবং সমর্থন প্রত্যাশা করতেছি। ইনশাল্লাহ সবাই আমার পাশে থাকবেন। আমি আপনাদের সবার জন্য, হলের জন্য ভালো কিছু করতে চাই। ইনশাল্লাহ আপনারা আমাকে একজন হলের স্টেক হোল্ডার হিসেবে নির্বাচিত করবেন বলে আমি আশা করতেছি। সো গাইস, আমরা এতক্ষণ কথা বলছিলাম মনিরুল ইসলাম ভাইয়ের সাথে। ভাই হলো, আমি তো আবার বলি, শহীদ সার্জন জহুরুল হক হলের হল সংসদের উনি ইলেকশন করছেন কার্যনির্বাহী সদস্য পদে, এবং উনার ব্যালট নাম্বার হলো 17। আমরা সবাই দেখতে পাচ্ছি। ভাই আমাকে একটা ব্যালট, থ্যাংক ইউ। ব্যালট নাম্বার 17। ভাইয়ের কথা তো আপনারা সবাই শুনলেন। যদি আপনাদের মনে হয় যে ভাই সেই রকম ভ্যালু প্রোভাইড করতে পারবে নির্বাচনের পরে, ডেফিনেটলি আপনারা কনসিডার করতে পারেন। থ্যাংক ইউ ভাই ফর কামিং। ইনশাআল্লাহ আবার দেখা হবে। এবং আপনাদের জন্য অনেক শুভকামনা রইল। অবশ্যই অবশ্যই। আর আপনি আমাকে ইনভাইট করেছেন, এর জন্য আপনাদের অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই, ইনশাআল্লাহ আবার দেখা হবে।